যখন সিলেটের কোনো হেরিটেজ হাউস ভেঙে ফেলার বা এইভাবে নতুন পরিকল্পনা করা হচ্ছে, তখন মানুষজন বাধা দিচ্ছে। এই একটা একটা সামাজিক আন্দোলন সৃষ্টি হয়েছে সিলেটে। আচ্ছা সাকিব ভাই, এই যে বইটা আপনি আসাম টাইপ ইউনিক হেরিটেজ হাউস ইন সিলেট, এটা আসলে আপনি নিজের পয়সায় ছাপাইছেন? দেখেন, কিছু কিছু ব্যাপার আছে, অনেকেই, আমি আপনার মধ্যে এটাও দেখি যে অনেক কাজ আপনি করেন, এটা চিন্তা করেন না যে এটা পয়সা কত লাগবে, কি হবে, এটার রিটার্ন কি পাবেন। কারণ এই জিনিসটা আপনাকে আপনাকে তাড়িত করে একটা জিনিসকে, একটা বিষয়কে তুলে ধরার জন্য, একটা ঐতিহ্য, একটা 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 সামাজিকভাবে ঐতিহাসিকভাবে একটা মূল্যবান ব্যাপারকে। তো আমার কাছে মনে হয়েছিল যে কেউ একজন এটা করতে হবে, কাউকে এটা করতে হবে। আজ থেকে 16-17 বছর আগে যখন আমি সিলেটে একবার বসেছিলাম, আমি আর আমার কাজিনের ওয়াইফ লিপি, আলতাফ বিলার সিলেটে, তো আমার বন্ধু কাজিনও, তো আমরা দুইজন মিলে আলাপ করতেছিলাম যে দেখো, আমার চোখে যে ব্যাপারটা খুবই বাধ্য যে আমার পরিচিত শহর, আমি প্রায় 45 বছর আগে এই শহর ত্যাগ করে চলে গেছি, কিন্তু প্রতি বছর আসার সময় আমার ধারণায়, আমার কল্পনায়, আমার চিন্তায় আমার ওই শহরটাই আমাকে নিয়ে আসতো এখানে। কিন্তু আমি আসার পরে দেখতাম যে একটার পর একটা বাড়িঘর এই চলে যাচ্ছে সিলেটের। এবং যেহেতু সিলেটের এই বাড়িঘরগুলো সারা বাংলাদেশের মধ্যে একটা অনন্য স্থাপত্যের নিদর্শন ছিল, এবং এই বাড়িঘরগুলো কেন তৈরি করা হয়েছিল এগুলো পরে আসতেছি। তো আমার তার ওনার সাথে আলাপ করার পর আমরা মনে করলাম যে এইটার বিরুদ্ধে একটা কিছু করতে হবে, অন্তত লোকজনকে সচেতন করতে হবে যে আমরা কি হারাচ্ছি। তো যদি তাও না হয়, অন্তত তুলে ধরতে পারবো আমরা যে কি জন্য এই বাড়িঘরগুলো তৈরি করা হয়েছিল, এবং একটা ডকুমেন্টেশন থাকবে যে আমাদের ইতিহাসে, সিলেটের ইতিহাসে প্রায় 100 বছর যাবত আমরা যেসব বাড়িঘরে বসবাস করতাম, আমাদের শহরটা যে একটি সুন্দর পরিপাটি শহর ছিল, বাড়িঘরের একটা একটা সংস্কৃতি ছিল, যে সংস্কৃতিটা অন্য বাংলাদেশের অন্য অংশ থেকে আমাদেরকে আলাদা করত, এবং এই জিনিসটার অন্তত একটা ডকুমেন্টেশন থাকা দরকার। সেইটাই আমাকে তাড়িত করছে। তো আমি চিন্তা করি নাই প্রথম যে আমি এটা বই আকারে প্রকাশ করব। আমার চিন্তা ছিল যে এটাকে ডকুমেন্টেশন করে আমি একটা অ্যালবাম করে ইন্টারনেটে ছেড়ে দেখি লোকজনের প্রতিক্রিয়া কী হয়। তো তারপরে যখন দেখলাম যে প্রতিক্রিয়াটা, আমি যখন ইন্টারনেটে ছাড়লাম বইটা আসাম টাইপ ইউনিক হেরিটেজ হাউসেস নাম দিয়ে, তো প্রথম প্রশ্ন আসলো যে আসাম টাইপ কেন, এক নম্বর। কিন্তু এটার আমি ব্যাখ্যা দিচ্ছি, তার আগে আমি বলি যে একটা অসাধারণ সাড়া আমি পাইলাম সারা পৃথিবীর থেকে। বহু লোক এটা আমার অ্যালবামটা শেয়ার করলো, এইটা নিয়ে আমার সাথে আলোচনা করলো, অনেকেই এটা নিয়ে পত্রিকাতে লেখালেখি করলো, প্রথম আলোর থেকে শুরু করে, জাতীয় দৈনিক থেকে শুরু করে, সিলেটের যত সাপ্তাহিক দৈনিক আছে সেগুলোতেও অনেকে লেখালেখি করলো। অনেকে মন্তব্যের পাতায় আমাকে সাংঘাতিক রকম উৎসাহ দিল, এবং ওরা নিজেদের বাড়িঘরকেও আপনার তুলে ধরার চেষ্টা করলো, আমাকে কেউ কেউ বাড়িঘরের ছবি পাঠানো শুরু করলো। এটা কয়েক লক্ষ লোক দেখার পরে আমার ধারণা হলো যে এটা অন্তত হার্ড কপি একটা কিছু করা দরকার। হ্যাঁ, সেই থেকেই আমার এই কাজের সূচনা। তো সেই হার্ড কপি, যেটা প্রায় 3 বছরের, যেহেতু আমি বিদেশে থাকি, এটা যে আমার চিন্তা কীরকম এবং কীরকম করা দরকার, সেইটা নিয়ে আমি আমার প্রথম প্রকাশকের সাথে আমরা একমত হতে পারিনি, অথবা সময় দিয়ে আমরা করতে পারিনি। প্রায় 3 বছর চেষ্টা করার পরে যখন হলো না, তখন আমি এইখানে এসে, এই যে যখন করোনার সময়, আমি 2 মাস থেকে আপনার এই পুরা বইটাকে আমি চৈতন্য প্রকাশনীর সিলেটের একজন ইয়াং প্রকাশক, যুবক, আমার সম্পর্কে বাইগনা হয়, তাকে নিয়ে বসে এই প্ল্যান করে তারপরে করলাম। এটার মধ্যে অনেক ভুলভ্রান্তি আছে যেগুলো আপনি সূক্ষ্ম দৃষ্টিতে দেখলে দেখবেন, যেটা আমার দ্বারা সম্ভব হয়নি অনেক কিছু। তো এই অ্যালবামটা আপনার প্রকাশের পিছনে যে আসাম টাইপ হেরিটেজ হাউসেস বলছি আমি এই কারণে যে 1897 সালে যখন আপনার ভূমিকম্পটা হয়, বড় ভূমিকম্প যেটা আমরা বলি,
সেটাতে রিস্টার স্কেলে 9.4 এর মতো ছিল। এবং সিলেটে এর আগে সব বাড়িগুলা দালান কোঠা ছিল, ওই যে আপনার পাতলা ইটের তৈরি করা পুরাতন দালান কোঠা ছিল, সেগুলো সবই ভেঙে গিয়েছিল। এবং প্রায় 6,000-এর মতো এখন পর্যন্ত আমার যে তথ্য আমার কাছে আছে, এই তথ্য নিয়ে অনেকের মধ্যে আবার মতভেদও আছে। সিলেট শহরেই মাত্র 5 বর্গ কিলোমিটারের ছোট্ট শহরে তখন প্রায় 6,000 লোক মারা গিয়েছিল। এবং আপনার ডাউকি ফ্রন্টে এই আপনার উৎপত্তিস্থল ছিল। তো ইংরেজদের বানানো দালানকুটা প্রায় সবগুলাই ভেঙে পড়েছিল। ওদের সরকারি বাসভবন যেগুলো ছিল, শিলংয়ে আসামের বেল্টে যারা যেসব এলাকায় ওদের প্রশাসনিক কার্যকলাপ চলতো, সেখানে ওদের বাড়িঘর ছিল, এবং সিলেটিদের যেসব বাড়িঘর ছিল সবগুলো ভেঙে গেছিল। কিন্তু ওরা দেখলো যে দেশীয় আপনার ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আপনার মোটামুটি এই দেশের আর্কিটেকচারের তৈরি বাড়িঘরগুলোর খুব একটা বেশি ক্ষতি হয়নি। ভার্নাকুলার আর্কিটেকচার, রাইট। ওইখানে দেখা গেল যে অনেক বাড়িঘরগুলা টিকে গেছে। তখন তাদের মাথায় আসলো যে এটা আরো সুন্দর করে কিভাবে রূপ দিয়ে এই এলাকার জন্য একটা আলাদা বাড়িঘর তৈরি করা যায়, যেগুলা ভূমিকম্প প্রতিরোধক, ভূমিকম্পের ক্ষয়ক্ষতির প্রতিরোধক। তখন জাপানের আপনার ওরা আর্কিটেক্টের সাথে, যেহেতু জাপানে প্রচণ্ড ভূমিকম্প হয় এবং প্রায় ভূমিকম্প হয়, এদের একটি প্রতিনিধি দল ওইখানে যায় এবং তারা জাপানিদের সহায়তায় একটা নতুন ধরনের আর্কিটেকচার ক্রিয়েট করে, যেটা আর্কিটেকচারের স্থাপত্য শিল্পের ক্যাটাগরির মধ্যে ওরা তখন নাম দিয়েছিল আসাম টাইপ। সেই জন্য আমি জাপানের সাথে ইংলিশ আর্কিটেক্টদের আপনার সমন্বয়ে তৈরি করা। সিলেট বার্মা থেকে, মানে ওই অঞ্চল বার্মা থেকে মুক্তি পেল 1824 সালে। জি। 1826 সালে ব্রিটিশরা দখল নিল এই অঞ্চলের। তার মানে 1826-এর পরে ব্রিটিশদের সাথে জাপানদের একটা কোলাবোরেশন হয়, যেখান থেকে সম্ভবত এই প্রযুক্তিটা আসে। রাইট, এই কোলাবোরেশনটা ওদের চলছিল। এবং 1897 সালের ভূমিকম্পের পর ওরা তখন জাপানের সাথে এই ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করে। আচ্ছা, তাহলে এই মাঝখানে ধরেন 1897-এর আগে পর্যন্ত আসাম টাইপ বিল্ডিং হয় নাই? না, এই টাইপের বিল্ডিং গুলা হয় নাই, যেগুলো আমি পরে আসতেছি। যে এটা কিন্তু ধরেন আমাদের যেমন বালিছড়া, ওই কতগুলো চা বাগানের যে বাংলোগুলো আছে, সেটা আরো পুরাতন আপনি পান। হ্যাঁ, সেটা এই দেশীয় কায়দায় তৈরি করা। ওদের মধ্যে যে দেশীয় মেটেরিয়াল দিয়ে তৈরি, কারণ বিল্ডিং মেটেরিয়াল যেগুলো এখানে সিলেট অঞ্চলে বা আসাম অঞ্চলে ব্যবহার করা হয়েছে, সেগুলোর মধ্যে আসামে কাঠ ছিল আমাদের। হ্যাঁ, ওরা কাঠের ব্যবহার করছে, আর আগেই করছে এটা। হ্যাঁ, কিন্তু ওয়ালগুলো ছিল পাথরের। হ্যাঁ, পাথরের ওয়ালের জায়গায় অথবা আপনার ইট যেগুলা পুরানো ইট যেগুলো, সেগুলোর জায়গায় ওরা চিন্তা করলো যে চুন ছুরকি দিয়ে কিভাবে আপনার আরো হালকা ওয়াল করা যায়, যেগুলা ভেঙে পড়লেও আপনার গায়ের উপরে পড়লে সিমেন্টিং ম্যাটেরিয়াল হিসেবে তারা ওই প্রযুক্তিটা নিয়ে আসলো নিজেদের। এবং আপনার ডিজাইনে ওরা নিয়ে আসলো একটা নতুনত্ব, সেটা হচ্ছে আপনার ইংল্যান্ডে টুডোর হাউসের যে আপনার আর্কিটেকচারাল আছে আপনার, ওইটার থেকে কিছু নিয়ে আসলো। আর ম্যাটেরিয়াল নিল আমাদের দেশের খড়কুটো, মাটির সাথে মিশানো চুনচুরকি, এগুলা আপনার তরজার বেড়ার উপরে লেপ দিয়ে তার উপরে কালার করা। এবং আপনার দেখেছি যে প্রথমে বাঁশবেতের মতো একটা দুই পাশে সিমেন্টিং করে তার উপরে রং দেওয়া হইতো। ওইটা আপনার তারের জালির ভিতর দিয়ে হইতো, পরবর্তীতে আসে তারের জালি, প্রথম দিকে তারের জালিতে তৈরি করে পরে আসে। এবং এই যে 5 ইঞ্চি 10 ইঞ্চি ওয়ালগুলা আপনার 3 ফুটের উপরে আর ওয়ালে যায় না, এগুলোকে বলে হাফ ওয়ালের বিল্ডিং। রাইট। তো এইটাকে এই কারণে যে হাফ ওয়াল হলে আপনার করতেছে না, তারপরে আপনার বিম গুলো এই যে আপনার তৈরি করলো বর্গা বলে যেটা, সেটা কুনাকুনি আপনার করে জয়েন করে দিল সাথে। তাহলে হচ্ছে কি, এটা নড়বড়ে হতে পারে, আপনার এটা নড়তে পারে।
ভূমিকম্প হলে ডায়াগোনাল জিনিসের তো স্টেবিলিটি বেশি, হরিজন্টাল জিনিস আপনি সাপোজ ইয়ে হিসাবে স্থপতি হিসাবে আপনি এটা বুঝতে পারতেছেন কি হচ্ছে। তো আর আপনার করলো কি ইউ স্টিল অথবা এল স্টিলের আপনার ইয়ে দিয়ে স্টিলের ইয়ে করলো চারিদিকে আপনার কাটামোটা তৈরি করলো, হ্যাঁ। এবং এই স্টিলের ইয়েও ছিল, আপনার পিলারগুলো ছিল যেগুলো বারান্দায় আপনার পিছনে স্টিলের পিলারগুলো, এবং স্টিলের পিলারও হতো, স্টিলের পিলারের পাতের সাথে কাঠের আস্ত আস্ত গাছ কিংবা কাঠ, রাইট রাইট, হ্যাঁ এটা আপনি দেখবেন। তো এই করে আপনার ফর্মটা তৈরি করলো যাতে আপনার স্টিলটা তখন এই এলাকায় অ্যাভেলেবেল ছিল আসাম থেকে আনার, আর কাঠ তো ছিলই। তো এই সব কিছু মিলে এই ফর্মটা তৈরি হয় যেটা একটা নতুনত্ব নিয়ে আসে, যার জন্য এটা আসাম টাইপ হিসাবে পরিচিত হয়ে গেছে সারা পৃথিবীতে। কারণ আমি যেই শহরে থাকি সেই শহরে ওদের বাড়িঘরগুলা প্রিজার্ভ করছে সবাই, এটা একটা এই ঐতিহ্যকে ধরে রাখা একটা গর্বের বিষয়। আমি জার্মানির জোলিঙ্গান বলে একটা শহরে থাকি, এটা ভেরি নিয়ার টু ডুসেলডর্ফ এন্ড কলনের পাশে। তো ওই এলাকায় ওটা বলে ব্যার্গিসে হাউসেস, মানে ওই যে পাহাড়ি অঞ্চলে ওইটা প্রত্যেক এলাকায় জার্মানিতে তার একটা নিজস্ব আর্কিটেকচারাল ডিজাইন আছে, ওরা ওই ডিজাইনে বাড়িঘর তৈরি করে। এটা বাড়িঘর তৈরি করার পিছনে ওই ডিজাইন এবং বিল্ডিং মেটেরিয়াল নির্ভর করে ওই আশেপাশের এলাকায় কি জিনিস আছে। যেমন যেখানে পাথুরে অঞ্চল সেখানে পাথরের প্লেট দিয়ে বাড়ি তৈরি করছে, হ্যাঁ। যেখানে কাঠ বেশি পাওয়া যায় সেখানে কাঠের বাড়িঘর তৈরি করছে। মনে করেন আপনি বেভারিয়ান অঞ্চলে যদি যান, আপনি পশ্চিমের দিকে জার্মানির, তখন দেখবেন আপনার ওইখানে প্রচুর এই যে ব্ল্যাক ফরেস্টের ওইদিকে সব কাঠের তৈরি বাড়িঘর, হ্যাঁ। আবার যদি আমাদের এলাকায় আসেন তখন দেখবেন স্লেটের তৈরি বাড়িঘর, কারণ আমাদের এলাকায় স্লেট পাওয়া যেত। তো কাঠের উপরে স্লেট দিয়ে মধ্যেখানে আপনার ফাঁক রেখে সেই ফাঁকের জায়গায় আপনার বিভিন্ন ম্যাটেরিয়াল ঢুকাইয়া দিয়ে আমরা যেভাবে ম্যাটেরিয়াল এইসব বাড়িঘরে, আমাদের আসাম টাইপ বাড়িঘরে যেসব ম্যাটেরিয়াল ব্যবহার করি একদম অনুরূপ ম্যাটেরিয়াল ওরা ঢুকাইয়া দেয়, যেটা আপনার শীতের সময় বাড়িকে গরম রাখে, গরমের সময় ঠান্ডা রাখে। আচ্ছা, আপনি আমাকে বলেন যে আমাদের এই যে আসাম টাইপ বাড়িগুলো, এগুলো ওই সাস্টেইনেবিলিটির কনটেক্সটে বা আমাদের যে ক্লাইমেট আছে এটাকে কিভাবে কতটুকু কভার করে, এটাও ওই যখন ওই আর্কিটেক্টরা যেটা চিন্তা করছিল তখন ওরা চিন্তা করছিল যে এটা প্রচণ্ড বৃষ্টিবহুল এলাকা আমাদের এইখানে, হ্যাঁ। বৃষ্টিবহুল এলাকার জন্য এবং এখানকে নাতিশীতোষ্ণ যে আবহাওয়া সেটার জন্য ভেন্টিলেশন কিভাবে হবে, হ্যাঁ। তো ভেন্টিলেশনের ব্যাপারটা ওরা খুব সাংঘাতিকভাবে চিন্তা ভাবনা করছে, যার ফলে আমাদের এই বাড়িঘরগুলো 70 থেকে 80 বছরের জন্য গ্যারান্টেড ছিল যে এই বাড়িঘরগুলো 70-80 বছর পরে আপনার রেনোভেট করতে হবে, এই সময়টা আপনি এই বাড়িতে বসবাস করতে পারবেন নির্দ্বিধায়। এবং এই বাড়িগুলো কখনো স্যাঁতস্যাঁতে ছিল না, কারণ বৃষ্টির পানি ওর রূপ ছাদগুলো ছিল ডালা, হ্যাঁ ডালু। আপনি যে সিলেট সার্কিট হাউসের কথা আপনার মনে আছে, সিলেট সার্কিট হাউসে আপনার মনে আছে যে রূপটা একদম এসে বারিন্দা পর্যন্ত ছিল, তো যার ফলে তাড়াতাড়ি পানিগুলো যাতে নেমে যেতে পারে এবং এই বৃষ্টির পানিতে যাতে কোনো ধরনের সমস্যা না হয়। আচ্ছা, উপরে যে চালটা ছিল সেই চালটা প্রথম তৈরি করছিল আপনার খড় দিয়ে, আমাদের সিলেটের সন, আমরা যেটাকে সন বলি সিলেটি ভাষায়। তো এইটা দিয়ে তৈরি করছিল। তারপরে যখন ডেউটিন আসে ইংল্যান্ড থেকে, তখন ডেউটিন আমদানি হয়, তখন রিপ্লেস করে ডেউটিন দিয়ে। তো এই দুইটাই ছিল আমাদের এলাকার জন্য অত্যন্ত আরামদায়ক বাড়িঘরের ইয়েতে ব্যবহৃত ম্যাটেরিয়াল। আর ভেন্টিলেশনটা ছিল এইভাবে যে আপনার মূল যে চালটা ছিল সেই চালের নিচে আরেকটা ছাদ ছিল, যেটা আমরা বলতাম ওইটা আপনার এই দেশের আমরা যে এখন যেভাবে আর্টিফিশিয়ালি আমরা ইনসুলেশন করি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ইনসুলেটর হিসেবে কাজ করতো আপনার ওই যে ডাম দিয়ে, হ্যাঁ হ্যাঁ, ডামের উপরে হয়তো ডাবল লেয়ারের ডাম দিল, এটার উপরে আবার ওই নিজের ওই কিছু গোডাউন লাইট ওয়েটের কিছু জিনিসপত্র রাখতো, জি 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 জি, যাতে ওইটাও ওই হিটটাকে অ্যাবজর্ব করতো এবং হিটটাকে অ্যাবজর্ব করে
ওই দুই ওয়ালের আর আপনার উপরের চালের মধ্যেখানে একটা গুলগুলির মতো একটা চারিদিকে ইয়ে ছিল, ভেন্টিলেশন ছিল। যখন আপনার চালের উপরে যখন গরম হতো তখন ওই গরম বাতাসটা একদম ওইটা ফাঁক দিয়ে বেরিয়ে যেত, ঠান্ডা বাতাস ঢুকতো এসে। হ্যাঁ, তারপরে আপনার আমাদের বাড়িঘরগুলোর আপনি দেখবেন এখানে অনেকগুলা এই বাড়িঘরের মধ্যে আপনার চালের উপরে দেখবেন একটা ট্রায়াঙ্গুল একটা ইয়ে আছে, রাইট, এই যে উপরে আছে। এটা করতো কি আপনার এই যে বাতাস যেটা আসতো সেটার প্রচন্ড বাতাসের চাপ যাতে আপনার বাড়িতে অ্যাবজর্ব করতে পারে ওইটা ভিতরে ঢুকাইয়া উপর দিয়ে বাইর করে দিত, যার ফলে আপনার চালের উপরে ঝড় বৃষ্টির সময় যে বাতাসটা আসতো সেটা বড় ধরনের এফেক্ট করতো না। এটার মধ্যে তারা করলো কি আপনার তিনটা আপনার স্থাপত্য রীতি প্রয়োগ করলো। একটা করলো সাধারণ মানুষের জন্য গ্রাম অঞ্চলে, সেটা আপনার কোনো ওয়াল নিচের থেকে না করেই একদম নিচ থেকেই আপনার মাটির ইয়েতে করে উপরে উঠাই দিল, যে ধরনের বাড়িঘর আমাদের গ্রাম অঞ্চলে ছিল। তারপরে আপনার কাঠের ফ্রেম তো ছিল, কাঠের ফ্রেমের মধ্যে এই বাড়িটা ইয়ে করে দিল লেপে, এটার মধ্যে কেউ কালার করতো কেউ কালার করতো না। তো আর করলো কি একটা বিল্ডিং করলো যাতে দুতলা বিল্ডিং আপনি করতে পারেন। হ্যাঁ, তো বিল্ডিংয়েরও আপনার ভিতরের স্ট্রাকচারটা এবং ওদের যে মূল যে স্ট্রাকচারের উপর বাড়িটা দাঁড় করানো সেটা এই আপনাকে আগে বললাম এল এবং ইউ প্যাটার্নের আপনার বিমের সাথে সংযুক্ত। তার ভিতরে আপনার প্রত্যেকটা কর্নারে ট্রায়াঙ্গুল দিয়ে আপনার ওই এল অথবা ইউ প্যাটার্নের আপনার লোহার বিমের উপর ট্রায়াঙ্গুল দিয়ে একটার সাথে আরেকটা সংযুক্ত করে দিল, এবং সিঁড়ি দিয়ে কাঠের সিঁড়ি দিয়ে আপনার বা হয়ে আপনি দোতলায় উঠতে পারেন। তো দোতলার উপরে কেউ কিন্তু আসাম টাইপের বাড়িঘর তৈরি করেনি তখন। ওইটা করলো শহরের অবস্থাপন্ন মানুষ হয় আপনার এই বিল্ডিংটা তৈরি করলো, অথবা আপনার 3 ফুট অথবা 5 ফুট ওয়ালের উপরে তারপরে কাঠের স্ট্রাকচার তৈরি করলো। আর গ্রাম অঞ্চলে প্রায়ই আমরা দেখতে পেতাম যে আমার নিজের দাদার বাড়িটাও এরকম ছিল, একদম নিচ থেকেই কাঠের ফ্রেমের উপরে তৈরি করা। তো আমার ছেলেবেলায়ও অনেক ভূমিকম্প দেখেছি, আমার বাড়িঘরটা নড়াচড়া করতো কিন্তু একটা ওয়ালও কোনোদিন ভাঙে নাই। হ্যাঁ, তো ধরেন তখনও 6 পয়েন্ট পর্যন্ত আমার মনে হয় আমি ছোটবেলা আমি দেখি। এই কৌশলটা বোধহয় জাপানিদের কাছ থেকে, জাপানিদের কাছ থেকে, তো ভূমিকম্প প্রবণ এলাকা, একদম জাপান থেকেই নেওয়া। তো এই স্ট্রাকচারগুলা দাঁড় করানোর পরে দেখা গেল যে বিল্ডিং মেটেরিয়ালস পাইতেও আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের এই খড়কুটো যেগুলো আপনার মাটির সাথে মিশানো হইতো এগুলো আমাদের এই যে বিল, তারপরে আমাদের নদীর পাড়, তারপরে এগুলাতে পাওয়া যেত। মুর্তা পাওয়া যেত আমাদের সিলেটে, হ্যাঁ, এবং আসামের সব অঞ্চলে মুর্তা পাওয়া যেত, যেটা দিয়ে আপনার ওই যে আপনি বললেন বেতের কাজগুলা, যেটা আপনার সেকেন্ড রূপটাকে তৈরি করে সেটা তৈরি করা হইতো। বাঁশ দিয়ে আপনার ওইটাকে ফ্রেম তৈরি করা হইতো, যার ফলে আমাদের পুরো শহরটা একটা সাজানো বাগানের মতো ছিল। এবং প্রত্যেকটা বাড়ির সামনে আপনার একটা কামিনী ফুল অথবা আপনার হাসনায়না, অথবা সন্ধ্যার সময় আপনি যখন কোনো বাড়িতে যেতেন তখন দেখতেন যে খুশবু বাইর হইতেছে, ওইটার একটা টিম করে একটা বাতিও জ্বলতো বাড়ির সামনে। আপনার কলিং বেলে গিয়ে কল দিলে বা দিয়ে দিলে অনেকক্ষণ দাঁড়িয়ে আপনি এটা উপভোগ করতে পারতেন। তার বাড়িঘর যেমন তৈরি করতো গ্রাম অঞ্চলে, আপনার একটা পুকুর ছিল সামনে, পূর্ব পশ্চিমে বাড়িঘর তৈরি হইতো। হ্যাঁ, এই আসাম টাইপের ভিতরেই এই স্ট্রাকচারগুলো ছিল যে আপনি পূর্ব পশ্চিমে বাড়ি তৈরি করবেন, আপনার পাকঘর থাকবে, আপনার যেহেতু এটা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারে, ওইটা থাকবে বাড়ির বাইরে কিন্তু উত্তর বিটায়। হ্যাঁ, পূর্ব বিটায় আপনার ছিল দুইটা, একটা ছিল বাংলোঘর, মানে বাহিরের গেস্ট আসলে ওইটাতে থাকবেন। তারপরে একটা আমরা বলতাম দেওয়ার। হ্যাঁ, এই দেওয়ারের পরে ছিল আপনার পূর্ব দিকে গেলে আপনার টঙ্গিঘর, আমরা যেটাকে বলতাম টঙ্গিঘরগুলো আসাম টাইপের তৈরি হইতো, সেটা বাংলো বাড়ি। এটাতে আপনার গেস্ট আসলে বিয়ে শাদী হলে ওইটার ব্যবস্থা হইতো। এই যে স্ট্রাকচারে বাড়িঘর তৈরি হইতো, এটার সাথে আবহাওয়ার ব্যাপার ছিল যে আপনার বাতাস কোন দিক থেকে আসতেছে, আপনার সূর্যের আলো আপনি দিনের বেলা কিভাবে পাচ্ছেন। হ্যাঁ, আপনাদের বাড়ির পিছনে একটা পুকুর ছিল, সেটা ছিল মলি পুকুর আমরা বলতাম। হ্যাঁ, তো ওইটাতে ব্যবহার করতো। আর সামনের পুকুরটা ব্যবহার করতেন পুরুষ লোকরা, বাইরের মেহমান আসলে তারা। এই স্ট্রাকচারের বাড়িঘরগুলো ছিল আমাদের পুরা গ্রাম অঞ্চলে। শহরেও অনেক লোকের বাড়িঘরই এইরকমই ছিল।
আরেকটা জিনিস, এক ধরনের অর্নামেন্টেশন ছিল, যে খাঁজ কাটা টিনের। সুন্দর কথা মনে করছেন। আপনার এই যে এই বাড়ির আপনার চালের নিচে খাস কাটা আপনার ইয়ের মধ্যে পাতের মধ্যে দিয়ে ওইটাকে জয়েন করে দেওয়া হতো। তো আমি যখন এই বইটা লাঞ্চ করলাম তখন তো সেই সময় পর্যন্ত আপনার এটার প্রচারণা খুবই বেশি হয়েছে আপনার ইয়েতে, ইন্টারনেটে। যার ফলে আমি যখন লাঞ্চ করি বইটা সিলেট আপনার জেলা পরিষদের হলে, তো প্যান্ডেমিক থাকা সত্ত্বেও পুরা হল ভর্তি লোক ছিলেন এবং বাইরেও ছিলেন, এবং ওই দিনই অনেকে সবাই বই নিয়ে গেছেন। বইটা প্রকাশনার পর আমি দেখলাম যে মানুষের চিন্তার জগতে অন্তত কিছুটা পরিবর্তন আসছে। যখন সিলেটের কোনো হেরিটেজ হাউস ভেঙে ফেলার বা এইভাবে নতুন পরিকল্পনা করা হচ্ছে, তখন মানুষজন বাধা দিচ্ছে। এই একটা সামাজিক আন্দোলন সৃষ্টি হয়েছে সিলেটে। এটার উদাহরণটা হলো যে আবু সিনা ছাত্রাবাস যদিও আমরা রক্ষা করতে পারিনি, কিন্তু এটাকে রক্ষা করার জন্য সিলেটের আপামর জনসাধারণের মধ্যে একটা বড় ধরনের আন্দোলন হয়েছিল তখন। অনুরূপভাবে সারদা হল, কিংব্রিজ, চান্দিঘাটের সিঁড়ি, আলিয়ামজাদের গড়িসহ এই কর্নারটাই আমাদের সিলেটের পরিচিতি। এখন দেখা গেল যে সিলেট সিটি কর্পোরেশন এই বিল্ডিংটা আপনার অবহেলার মধ্যে ফেলে দিয়ে আপনার ওইটাকে বাগার তৈরি করে ওইখানে আপনার গাড়ি টাড়ি এগুলো রেখে আপনার একটা কিচ্ছিরি কারবার শুরু করলো, যেটা আস্তে আস্তে পরবর্তীতে এটা ধ্বংস করার পথেই ছিল। সেইটাকে আন্দোলন করে সিলেটের সাংস্কৃতিক জগতের লোকজন এটাকে রক্ষা করছে। তো ঠিক অনুরূপভাবে যে মনে করেন সিলেট এমসি কলেজের যে অবশিষ্ট দুইটি আসাম টাইপের, আপনি যখন ঢুকবেনই তখন আর্টস ফ্যাকাল্টি যেখানে ছিল, এই হাতের ডান দিকে আপনার যে দুইটা বিল্ডিং ছিল, সেটাও অবহেলার মধ্যে ফেলে দিয়ে রাখা হয়েছিল। সেইটা এই আপনার রক্ষা করার জন্য সিলেটে একটা বড় ধরনের আন্দোলন গড়ে উঠছে। তো এইগুলা রক্ষা করার জন্য আমি চিন্তা করলাম যে আমার বইটাই, আপনি যে প্রশ্নটা করছেন, যে বইটাই যথেষ্ট নয়। সিলেটে আমি একটা ট্রাস্ট তৈরি করে, এটা হলো আপনার ঐতিহ্য এবং পরিবেশ রক্ষা ট্রাস্ট তৈরি করে, ওইটা আমি এইবার বিদেশ থেকে এসে ওইটাকে রেজিস্ট্রেশন করে দিলাম। তো সিলেটের কিছু লোকজন যারা সামাজিক আন্দোলনের সাথে জড়িত আছেন, যারা বিভিন্ন পরিচিতি আছে বিভিন্ন ব্যাপারে যাদের সামাজিক জগতে, তো ওনাদেরকে কয়েকজনকে আমি একত্রিত করি। এর মধ্যে আপনার স্থপতিও আছেন, আপনার উকিল, পরিবেশবিদ আছেন, উকিল আছেন, আপনার সাংবাদিক আছেন, সমাজকর্মী আছেন, আন্দোলনের লোকজন, এদেরকে একত্রিত করে ট্রাস্টি তৈরি করে একটা ট্রাস্ট তৈরি করে দিয়ে আমার এই বইয়ের পুরা সত্যটা ওদের দিয়ে দিছি, যে বিক্রয়লব্ধ যত অর্থ আসবে সেইটা এই ট্রাস্টের কাজে লাগবে। ট্রাস্ট মানুষের চিন্তা ভাবনার জগতে এবং স্কুল কলেজে গিয়ে বাচ্চাদের এবং ইয়াং ছেলেদের চিন্তা ভাবনার মধ্যে এই পরিবেশ এবং ঐতিহ্য রক্ষার ব্যাপারটা যে কত মূল্যবান সেটা তুলে ধরার চেষ্টা করবে। তো এই যে এই বইটা আমি বলছি যে সবাইকে, এবং বোঝানোর চেষ্টা করতেছি, এবং বিভিন্ন মাধ্যমে আমি লেখালেখি করি, সেখানে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি আপনার ছেলে মেয়ে নাতি নাতনির কাছে বলতে পারবেন যে 100 বছর পর্যন্ত আমাদের বাড়িঘর এইরকম ছিল, এই ধরনের বাড়িঘর ছিল, এবং এটা আপনার গর্বের বিষয়। কারণ এই আর্কিটেকচার, এই বাড়িঘর আপনাকে একটা অনন্য মর্যাদা দেয়, যেটা বাংলাদেশের অন্য এলাকার থেকে আলাদা। এবং আমার যে ট্রাস্ট আমরা যেটা তৈরি করেছি, ট্রাস্টের নাম হচ্ছে আপনার সিলেট পরিবেশ ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট। সো আপনার মাধ্যমে আমি সিলেটের জনগণের কাছে আবেদন রাখবো যে আপনারা ট্রাস্টকে সহযোগিতা করবেন, ট্রাস্টের সাথে থাকবেন, ট্রাস্ট আপনাদের কাছে যাবে, এবং এই ব্যাপারটা আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। কারণ এটার সাথে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতির একটা বৈশিষ্ট্য, বিশেষত্ব জড়িত আছে।